দিগন্তের যারা শিল্পী তারা এর আগে কিন্তু কবিতা কোলাজ উপহার দিয়েছে, তারা একই সঙ্গে নাটক করছে। এটা আমাদের পক্ষে খুব গর্বের একটা জায়গা। তারা প্রত্যেকে নতুন করে শিখছে এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য তারা উৎসাহিত করছে নিজেকে। আমরা বাচিক দিগন্তের সকল শিল্পীর জন্য আরেকটা হাততালি চাই। আমরা এই পরের অনুষ্ঠানে আমরা যাব, তার আগে আমরা একটু সুন্দর করে ভোকাশনটা শুনে নিই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তখন থেকে বালিশে মুখ পুঁতে পড়ে আছে। আরে মুখটা তোর। না তুলবো না। মুখ না তুললে আমি তোর সঙ্গে কথা বলবো কি করে? মাথার চুলের সঙ্গে কি কথা বলতে পারে? কোনো দরকার নেই কথা বলার। শোন দিদি ভাই, মাথা ঠান্ডা করে শোন। এই যে মা বল আমি বল তোকে ঘুরে ওড়াতে বারণ করছি, আর তো একটা কারণ আছে। আগে তো কখনো করিনি। মিথ্যে কথা বলো না। এত বড় মেয়ে সারাদিন ছাদে উঠে ঘুরে ঘুরিয়ে বেড়াচ্ছে, বিয়ে দেবো কি করে? এইসব কথা বলো না তোমরা, প্রত্যেক বছর বলো। হ্যাঁ বলি, কিন্তু শেষ পর্যন্ত আটকাই না তো। কিন্তু এবারে যে না আটকে উপায় নেই দিদি ভাই। খুব উপায় আছে, বিয়ে না করলেই তো হলো। খুবই রাখার জন্য সারা জীবন আইগুড়ি খুবই হয়ে থাকবে। শুধু তো এই বিশ্বকর্মা পুজোটার দিন। কিন্তু এই বিশ্বকর্মার পরের দিনটাই যে তোকে দেখতে আসছে দিদি ভাই। মস্ত মনেরই বাড়ি, কপুরুষের যেন ব্যবসা, ছেলেও খুব ভালো। আমি বিয়ে করবো না। না বললে হয় রে মেয়ে, দুদিন বাদে মরে যাবো, না জামাইয়ের মুখটা দেখে যাবো না। বলেছি না এইসব বাজে কথা একদম বলবে না আমার সামনে। ভালোই ভালোই বিয়ে করে ফেললেই আর বলবো না। দেখো দেখিনি মুখটা পুরে কাঠ কয়লা হয়ে গেছে। যদি পছন্দ করতে হয় ঠিক কালো দেখে করতে হবে। ধুর পাগলি, কালো মুখ থাকতে দেবো নাকি? মুখে ভালো করে সর ময়দা মাখিয়ে দেবো।
তবে মেয়েদের বেশি। নে নে, মুখে চুখে জল দিয়ে নে, আমি সরময়টা মাখি। কাল কিন্তু লক্ষ্মী মেয়েটি হয়ে থাকবি। যারা আসছে তারা তোর এইসব দোষী স্বভাবের কথা যেন বুঝতে না পারে। আসুন আসুন আসুন। বাকিরা? বাকি কেউ নেই, আমি একা। দল বেঁধে পিকনিক করতে যাওয়ার মতো করে মেয়ে দেখতে যাওয়া আমি সহ্য করতে পারি না। বসুন বসুন। আপনি বুঝি ছেলের পিসি? পিসি আবার কি? অয়ন আমাকে মা বলে ডাকে, আমি ওকে ছেলে বলি। কোন ছোটবেলায় ওর বাপ মা বলে গেছে, এখন আমি ওর বাপ, আমি ওর মা। ওই মেয়ে কই? আসছে আসছে, আপনি বসুন। অত সাজাতে বোঝাতে হবে না, রূপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই যে ভদ্র কিনা কাজের কিনা, আমরা হচ্ছে ব্যবসাদার ফ্যামিলি। সাদা কি সাদা আর কালোকে কালো না দেখলে ব্যবসা হয় না। যান যান নিয়ে আসুন। তার আগে অন্তত একটু মিষ্টি মুখ। মিষ্টি আমি খাই না, হাই সুগার। আপনি বুঝি মেয়ে ঠাকুমা? হ্যাঁ, বাপরা মেয়ে। ওসব সেন্ট আমাকে দেবেন না, আমরা হচ্ছি ব্যবসাদার ফ্যামিলি। ওসব আমরা ভুলি না। কই অনেক করে কথা বলছে, মেয়েকে আনো। হ্যাঁ হ্যাঁ, বিন্তি যাবো না তো দিদিকে নিয়ে আন। দিদি, ও বাবা, আপনার আরেকটা নিয়ে আসবেন? না 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 না, ও পাশের বাড়িতে থাকে। আমার নাতনি খুব নেওটা, সব সময় সবকে ঘুর ঘুর করে, লাটাই ধরে। কি ধরে? মাস হয়ে গেল। কি ধরে? না না, কি হলো? কি হলো? কিছু না কিছু না। না না, কিছু তো হয়নি। নাটাই না বললেন যেন? লাটাই নয়, লাটাই নয়, লাটাই মানে জামা কাপড় লাট খেয়ে গেলে ইস্ত্রি করে দেন। ওই ওই যে এসে গেছে এসে গেছে। ও হ্যাঁ, এই বসো। কি নাম ভাই তোমার? মধুরিমা চক্রবর্তী। আর ডাক নাম? দিদি। প্রেম টেম করো তার সঙ্গে? হ্যাঁ, এ আপনি কি বলছেন? আমি তো আগেই বললাম, আমাদের ব্যবসাদার ফ্যামিলি। সাদাকে সাদা আর কালোকে না কালো। না না না, ও সব আশ্চর্য, ও সবটা ওরকম করে বললেন কেন? প্রেম করা কি খারাপ নাকি? কলেজে পড়ে। কলেজ তো সকালবেলায় শুনেছি, সারা দুপুর টই টই করে ঘুরে বেড়াও যায়। তার সঙ্গে কে বলেছে আমি সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াই? দিদি, আমি বলছি, আমরা ব্যবসাদার ফ্যামিলি। গোয়েন্দা চোখ, কিন্তু পরিষ্কার রোদে পোড়া মুখ। দুপুরবেলায় টই টই করে ঘুরে না বেড়ালে। এই কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে। দিদিমা, তাহলে আমার কথাগুলো মেনে নিয়ে যাচ্ছ তো? একটা ছেলেকে একদিন নাচিয়ে এখন কি সুন্দর বাড়ির পিসির সামনে। মুখ সামনে কথা বলবো, আমি দুপুরবেলা বাড়িতেই থাকি। বাড়িতেই থাকি, বললেই হলো। তাহলে বাচ্চা মুখ এরকম রোদে ঘুরলো কি করে? ঘুরিয়ে হয়েছে। দিদি, তুমি ঘুরিয়ে ওড়াও? মানে ঘুরিয়ে ওড়াতে পারো? শুধু পারি না, এই তল্লাটে আমি ঘুরি ওড়ালে আর কাউকে দাঁড়াতে দিই না। ঠিক আছে? যখন এসে মেরে বাবা। মানে ঘুরে বানাতে পারো? আর মাঞ্জাও দিতে পারো? পারি পারি, আমার নিজের ঘুড়ি আমি নিজেই বানাই, নিজের মাঞ্জা। ভগবান, এই এই তোমার হাতটা দেখি। কেন? আরে হাতটা দেখি না। হাত দেখবে, পা দেখবে, চুল দেখবে, আমি ওসবে। উফ, আমরা ব্যবসাদার ফ্যামিলি, যাচাই না করে কোনো জিনিস নিয়ে। এই তো, এই তো, কি তো কি তো এই তো দেখছি মাঞ্জা দিয়েছে, হাত কেটে কেটে গেছে। দেখি দেখি শুনে। বেড়ালে ঘুরের রক্ত। এই শুনুন, এই সম্বন্ধ কিন্তু পাই নাই। এই মেয়েকে ঘরে নিয়ে যাবো। মানে মানে
একটা নাটকে আমরাই কেটে ঘুরির মতো বেরিয়ে গেলাম। হ্যাঁ, এত সুন্দর একটা নাটক করলো এবং আমাদের অনিতাদি এবং সবাই মিলে খুব ভালো একটা আমাদের মনোরঞ্জন করলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। একটা সুন্দর নাটক আমাদের জন্য পরিবেশন করলেন। আমাদের বাকি জীবনকে যারা রয়েছে তাদেরকে তাদের কৃতি সংগঠন তবুও তারা যে এতটা কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে তাদের মুখস্থ করে অভ্যাস করে এবং প্রাণপাত করেছেন এই সেই জন্য প্রত্যেককে আমরা নিজেরাই নিজেদেরকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে তাদের কাছে আমাদের ছোট্ট উপহারটি তুলে দিই। আপনারা সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন করবেন। প্রথমে হচ্ছে জয়িতা পাল। জয়িতার জন্য একটা আলাদা করে হাততালি করুন। এরপরে আমাদের দিদি সোনিয়া ভট্টাচার্য। হ্যাঁ, বিয়ে মনে বলে করুন। জয়িতা শুনতেই আসছিল, মানে বিয়ে পরে তো অনিতা দি দেখে নিল আবার, বলছে না আমার এরকম বউ চাই, ঠিক আছে। সোনিয়া ভট্টাচার্য, সোনিয়া দি আমাদের শ্রদ্ধা দিদি একসঙ্গে। এরপরে আমাদের অনিতা আর্য, অনিতা দি রয়েছেন শ্রদ্ধার মানুষ, অনেক কিছু করলেন আজকে, গান, কবিতা, নাটক, মানে একই অঙ্গে কত কিছু বাস। হ্যাঁ, মানুষ অনিতা আর্য সীমা তুলে দিচ্ছে তাদের হাতে উপহার। এরপরে আমাদের আছেন টাকি পাল। টাকি দির হাতে আমরা একটু উপহার তুলে দিচ্ছি। হ্যাঁ, মায়ের ভূমিকা অভিনয় করলেন। ভয় পেয়ে গেছিলেন হয়তো মেয়ের বিয়ে হবে না, কিন্তু মেয়ের বিয়ে হলো, ভালো জায়গায় দিয়েছিল। জোরে হাততালি হোক। আমি একজন অন্ধ্রপ্রদেশ, মানে আমি প্রায় 9টার সময় বাড়ি ফিরি। কালকে 9:30টায় ফোন সীমার যে একটু হয়ে যাক নাকি জিজ্ঞাসা, আমি বলছি 8 ঘন্টার সময় দাও প্লিজ, 10টার সময়। বাট জাস্ট সি মানে ওনাদের পার্সিভিয়ারেন্স, ওনাদের পার্সিভিয়ারেন্স, মানে যদি কোনো চিন্তা করো না 10টার সময়ই হবে। মানে আমার জন্যে সবার জন্যে রাত 10টার সময় রিহার্সাল করা, বিকজ আমরা তো রেগুলার প্রফেশনাল, মানে বললাম একটা বড় অর্গানাইজেশন থাকে, তো সেখানে টাইম হয় না। কিন্তু সীমা কিন্তু ছাড়ে না, মানে করতেই হবে। আর লাস্ট ওয়ার্ডটা অনিতা ভালো করে করো, রেগুলার আসছি, কিন্তু ওই একটা ভয়ই কিন্তু আমরা থাকি। সেটা দেবুদাদার সম্বন্ধে সীমা কিছুই বলছে না, তার কারণ তার একসঙ্গে বাচ্চা তৈরি করেছেন। দেবুদাদা কিন্তু আকাশবাণীর শিল্পী এবং খুব স্বনামধন্য বাচিক শিল্পী। আমার মনে হয় দেবুদাদার জন্য একটা খুব বড়, মানে একটা ভালো সীমা কাজ করেছে যে দেবুদাদাকে দিয়ে লাস্ট কবিতায় বোধহয় বলাবে। কারণ আমাদের কবিতা আগে যদি বলতো, আমাদের কবিতা কেউ আর শুনতেন বলে মনে হয় না। উনি অসাধারণ কবিতা বলেন এবং আমি সীমার কাছে স্পেশালি ভীষণ কৃতজ্ঞ। তার একটাই কারণ যে আমি কিন্তু খুব একটা বাংলা আগে পড়িনি, আমি শুধু ইংলিশ আর হিন্দি পড়তাম, আমরা বাইরে থাকতাম বলে সীমা আমাকে বোঝালো যে না তুমিও কবিতা বলতে পারো, তুমিও শুধু নাটক করতে পারো। আর আমাদের এখন যিনি আমাদের পাড়ার টিমে ভীষণ নামি একটা লোক বসে আছেন, যাকে পেয়ে আমরা সবাই ধন্য। সোনিয়াদিও তো ভীষণই ধন্য যে এত একজনের সঙ্গে থাকতে পারে। থ্যাংক ইউ। সেই জন্যই সম্ভব হচ্ছে, শুধু আমার একার দ্বারা কিন্তু সম্ভব নয়। তোমাদের এত বেশি উৎসাহ সেই দেখেই কিন্তু সব সম্ভব। প্রণাম জানাচ্ছি। আর আমার সম্বন্ধে বললেন যে বিখ্যাত লোক, সেরকম কোনো ব্যাপার নয়, কোনো বিখ্যাত লোক আমি নই। বাচিক দিগন্ত আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে যে এখানে গান গাওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস, আপনারা জানেন।
এবং এই যে ঝড়, প্রকৃতির ঝড় এবং মানুষের সমাজের যে ঝড়, সেই ঝড়ের সঙ্গে আমরা চলতে চলতে নতুন পথ পাই। রবীন্দ্রনাথের একটি গানে সেই ঝড়ের নতুন পথের কথা আছে, সেই গানটি আমি গাইছি। তারপর আরেকটি রবীন্দ্রনাথের গান গাইব। সঞ্চালনা করলেন, ওনাকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে এসছেন দেবদুলাল বাবু, এবং আপনারা তো আগেই শুনলেন উনি একজন খুব গুণীবিদ। এবারে সব কিছুর শেষে একটু মিষ্টিমুখ হোক, মধুরেণু সমাহারে শুনি একটা ছোট্ট শ্রুতি নাটক, কর্তা গিন্নির সমাচার, সীমা পাল ও দেবদুলাল দে। কণ্ঠে সীমা পাল ও দেবদুলাল দে। নাটক রচনা সুভাষ বসু। কর্তা গিন্নি। আমরা এই নাটকটা এখন আপনাদের উপহার দেব। নাটকটি খুব পরিচিত নাটক এবং আগে শুনেছেন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এটি অমর হয়ে আছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঘটনার সমাচারকে একটু ছোট্ট মূল্যবান জন্য নিকুচি করছে এই সংসার। এটা একটা সংসার, অবিস্তিকা বিলাসায় এক কাপ চা ও তাও মন চায় না। ওই জানলে কোন হয় ছেড়ে মারি এমন কথায় কোনো কথায় কান দিবি না। বলি কে এরকম চেঁচায়, তাতে তোমার কি দরকার? নিজের কাছে কত বাছা জায়গা পাশা করিল আমারই বায়নায় জিরে করতে আছে। শেষ বারের মতো জিগাইতে আছি, এক কাপ চা পাউন যাইবো কি যাইবো না? আর ঘন্টা করে তো বলছি যে 5 মিনিটের মধ্যে দিচ্ছি। এই যে বলি তুলোর মতো কালি তুলো বুঝে বসে আছো, এই নাও। আরে তা না মিস গেলকে লাগাই করতে আসছে, তাই তোমার এই ওবে তোমার দিক থেকে আমার দিকে ফিরে এই মা ছি 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 ছি, কি ঘেন্নার কথা মেঘো। ঘর সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে ঝিলে আমাদের থেকে ঘুরিয়ে নিজে থেকে আনছে। আরে দূর তা না, শুনো কইতে আসি বাবু কি কইলে আজকে দিনে জি টেকে না। থামো তুমি, ছোট মেয়ে বড্ড বড় বড় কথা বলে না। বাবু সবসময় ষাঁড়ের মতো চেঁচায় কেন? তা তুমি কইলে না কেন? বাবু তো মাইয়া লোক না, যে গরুর মতো চাচাই বউ পুরুষের সাড়ে মধ্যে চাচাই। তার মানে আমি গরু? আরে দূর তা না, তাই কইতে আসি নাকি? আমায় তুমি গরু বলে? তুমি তুমি
মাছ পাইছি। তাই নাকি? এতক্ষণ বলবে তো কত গো? 8,000 টাকা। কতটা সরিয়েছো? এই কতটা সরিয়েছো? আলাদা পকেটে কতটা সরিয়েছো? তাহলে হলো 10,000। এই ছাইয়ের অফিসে চাকরি করো গো? দোতলা নন্দীবাবু 15,000 টাকা বোনাস পেয়েছে। যাক, এই চলো না গো, দুজনে কাশ্মীর ঘুরে আসি। কাশ্মীর না, পুরী যাবো মনে করছি। কথা খালি পুরী আর পুরী, কি আছে পুরীতে? কত কি আছে, বালি, ঢেউ, নদিয়া, জগন্নাথ। হবে না, হবে না, পুরী হবে না। ভূস্বর্গ কাশ্মীর। না, পুরী, পুরী। না না না, কাশ্মীর কাশ্মীর। আরে খামসাই না, লাগে পুরী। পুরী না, কাশ্মীর কাশ্মীর। আরে পুরী। তখন থেকে বলছি কাশ্মীর, সরে না। আরে জগন্নাথ হইছে রে, জগন্নাথ হইছে। বাবা গো, এটা কখন পাল্টাইয়া গেল কিছুই বোঝন যায় না। কখন যে বর্ষা নামলো কিছুই বোঝন যায় না। কাইন্দ না, পুরী, সমস্ত পুরী, মাঠে মাঠে থেকে দেখতে আসা পুরী। কোসের জল নষ্ট কইল না পুরী, আর অসময়ে ঘরে নামবো পুরী। আরেকবার বলো। তখন আর সকল পাউন যাইব না পুরী, পুরী। আরেকবার বলো। এই উদয় কাণ্ড পুরী, কাশ্মীর কাশ্মীর। কেবিনার কাণ্ড পুরী। ভেবেছো কি? কি ভেবেছো তুমি? তুমি কি ভেবেছো? চুপ চুপ। ও চুপ। ওই দেখো, পাশের বাড়িতে লোক জমে গেছে। ইস, আমি কইবা তো, তাহলে তো আস্তে কথা কইতাম। যা, এখন কোথায় যাওয়ার ঠিক করলে সেইটা আমি জানতে চাই। তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। তুমি কি ভাবছো তোমার ঘরে কি কাশ্মীর যাবো? কখন না। যেমন ভেড়া আমার বাবাই, আমি নিজে ইচ্ছায় কাশ্মীর যাবো। পথে এসো। ইস, এটা কি? এটা একটা সাপ, এটা সাপ, এটা গরম সর্ব। ইন্ডিগায় গত মাসে 8 কেজি চিনি লাগছে। বুঝেছি বুঝেছি, সামান্য একটু চায়ের জন্য দিন রাত গোটা আমার আর ভালো লাগে না। ঘি নয়, দুধ নয়, মিষ্টি নয়, পেঁপে ভাজা নয়, আর পাপড়ি নয়, ফুচকাও নয়। কত রকম নেশা থাকে, আর আমার সামান্য একটু চা, এক মগ কইরা রোজ বারাস, একটু পান। রোজ গোটা কুড়ি সঙ্গে এলাচ আর পিঠাচ্ছি বাবা। কি তুমি আমার বাবা বললে? আরে তা না, বাবা কি কইতে আসলাম, তোমার পানের লগে 2 খামসি বাবা জল। এছাড়া কোন নেশাটা আছে আমার? আর কি থাকতে পারে? তাছাড়া এগুলো তো তোমার নেশা নয়, এগুলো তো তোমার নেশা। রোজ রোজ এগুলো দিয়ে আমারে পিষতে আসো। আর নিজে নিজে যে দিনরাত মুখে আগুন নিয়ে বসে আছো, একটা সিগারেট থেকে আরেকটা ধরাচ্ছ, তার একটা খরচ হয় না বুঝি? খাও না, প্রকাশ্য স্থানে সিগারেট খাও, 200 টাকা জরিমানা হয়ে যাবে। তখন বুঝবে একটা থেকে আরেকটা বাড়াই, সিগারেট খরচ একটু বেশি হয়, কিন্তু দেশটাই খরচ একটু বাড়ে। কেন? গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি পড়লো? তার জন্য 500 টাকা বেরিয়ে গেল। তোমার চোখেও তো একখানা শাড়ি পরলো, তার লেগে 1000 টাকা বাইরে গেল। ও, আমার শাড়ি কোথা দিচ্ছ? আর দুধ ওটা মুখে আমি স্ত্রীকা বিরাইসা স্বামী স্ত্রীতে একটু আলোচনা করতে আসি। বাড়ি কটা শাড়ি দিয়েছো আমার বিয়ে করতে শুনি? হিসেব রাখলে আহমেদাবাদ কটন মিলে ম্যানেজিং ডাইরেক্টর হইতাম। হিসেব রাখবে? কার রাখবে কেন? কতগুলো স্বার্থপর না? হিসেব রাখবে কেন না? আরে কি হইতে আসি? সব পাখি জানলা দিয়ে দেখতে আসি। দেখুক, সবাই দেখুক, সবাই জানুক, সবাই শুনুক। শোনো, সকালে বাজার করেনি মনে আছে? করি নাই? না। তাহলে এইবার করুন। মা ছিল নিশ্চয় ইচ্ছা করে আত্মহত্যা কইরা রোজ 150 টাকা কিলো দরে মাছ খাওয়ার ফাইনালি এটাও ভাষা। কি কথা মা ছেড়েছে কেন? ভাষা কই তুই না তো? এই তো সব বাঁকা চিংড়ির মুখ বসে গেছে। আরে খুশি তো কেন? এইভাবেই তো বাজারে বেচতে আসি। সে কি গো? কথা কেন কোথায়? আরে আজকে চিংড়ি মাছের ঠক থাকে না? সে কি? হ্যাঁ, ছোট থাকতে তো চিংড়ি মাছের ধর কাইটা সালান দেওয়া যায়। এখানে শুধু থাকে মুড়া। সে কি গো? কথা কোথায় যায়? আমি এটা খুশি করে দিতে বড় ভাই এই যায় অবলগে আমাকে লেটেস্ট অবধর আমাকে মুড়া, অবধর আমাকে মুড়া। ওর মানুষ আগে কি জানি বাবু, মোর কি অসুখ করবে না তো? পাগল
আগে রোগগুলি ছিল সব ইয়া আরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথেরিয়া, চিকুনগুনিয়া, ইয়া আরিয়া, ইয়া। আর এখন শুধু ইস আস। হ্যাঁ, ইস। ফ্যারিঞ্জাইটিস, কনজাংটিভাইটিস, এনকেফেলাইটিস। কি মিষ্টি মিষ্টি নাম। আচ্ছা, আর আশ কিরকম? ডাক্তার যখন কোনো রোগ করতে পারে না তখন কয় ভাইরাস। দারুণ দারুণ, নাম শুনলেই ভোগ ইচ্ছে করে। আর আমার দেখ না, যত বাজে নামে অসুখ, ওরা আমার সব খাওয়াচ্ছি। সবচাইতে আধুনিক রোগ হইল স্পন্ডিলাইটিস। বাজার তো রিংলি স্পন্ডে আমার কেন হয় না? মানে আমার খাওয়া যায় না। ক্যান্সার না, তোমার সাই। হ্যাঁ গো, কষ্ট হবে না তো? না না, শুধু খাটটা একটু কম কম করবে। সেটা আমার এমনিতেই করে। আর কি করলে হবে বলো না গো? খুব সহজ, এইখান থেকে দিবা দিনে 15 বার নিবাকে দাঁড়াইয়া যাও, আসা করো, তোমার সুন্দরভাবে সব হয়ে গেছে। আমি রোজ 3-4 বার করে যাতায়াত করবো, সেই আগে থাকলেও বসবো না। আচ্ছা, অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না তো? না না, একদম নয়। গোলায় একটা মোটা পটলস পরাই গেলে খুব বাগা অ্যালসেশন কুত্তা গোজাম পরায়, তার উপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা। খুব সুন্দর দেখাবে আমার না গো। হ্যাঁ গো, তখন আমার সাথে একটা ফটো তুলবে তো? বলো না। কত হাঙ্গামায় কাম কি? তোমার তো সুন্দর একটা অসুখের নিতেই আছে। ওমা, তাই নাকি? কই, আমি তো বুঝতে পারি না। আমি পারি। কি অসুখ গো? এনসাইক্লোপিডিয়া। ও বাবা, একদমই উচ্চারণ হয় না। কিন্তু কি ভালো যে লাগছে আমার। হ্যাঁ, ওর মানে কি? শব্দকোষ। বাংলাটা কি মিষ্টি। শব্দকোষে কি হয়? কোষে কোষে শুধু শব্দ করা থাকে, কারণে অকারণে সেগুলো সিটকাইয়া শুধু বাইরে হয়ে আসবে। ও, শব্দ বলবি না। আমি কথা বললে এবারে কষ্ট করে যাও। তবে কি না আমার কাছে 2 বছর ফুলগুর করেছে। মনে নেই? এখন তো আমাকে ভালো লাগবেই না। ওরে বাবারে, হাতটা ছন করছে। আমার কোথায় হ্যান্ডেলাইটিস হয়েছে। না, স্পন্ডে হাতে হয় না, ঘাড়ে হয়। এবার আমরা একটা অসুখ হইল। কি অসুখ? থ্রম্বোসিস। সেটা আবার কি? এইটার মধ্যে হাতি না, এটার মধ্যে হাতি অন্তত একটা ওষুধ আমার লাগতেছে, এটা দাও। ঠিক আছে, ছেড়েই দিলাম। এটা কি করে হয় আমাকে সব বলো। কি কইলা না, হইলে কিছু কিছু হয়। কি হয়? কি হইব আবার? থম মাইয়া বসা শিশ দিতে দিতে চলে যায়। আমার হবে না। নমস্কার। আমাদের ছোট বন্ধুরা আবার উপস্থিত, একটা ছোট্ট মেমেন্টো দেবুলাদের হাতে তুলে দেবে ওরা। একটা মনে করবে আমরা কিন্তু কাশ্মীর পুরী সব ঘুরে এলাম। হ্যাঁ, সেটা হচ্ছে সীমার জন্য আমাদের আর আমি একটু আগে যেটা বলছিলাম যে সীমা যদি দেবদুলতাকে আগে কবিতা বলতে দিত, তাহলে আমার কবিতা মানে শুনতেন না। তাই জন্য দেবদুলতাকে দেবদুলতাকে দিয়েই কিন্তু আমরা শেষ করবো। দেবদুলতা রেডি থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেবদুলালের আগে আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট সাহিত্যিক শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা উপস্থিত হয়েছে। আমরা আপ্লুত। উনি একটু আমাদের বলুন, একটা কবিতা যদি পাঠ করেন খুব ভালো হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমি অন্তরের শ্রদ্ধা জানাই, প্রীতি শুভেচ্ছা জানাই। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে দেরি হলে বলে। আসলে আজকের তারিখে অনেকদিন আগে থেকেই আমার চিকিৎসকের সঙ্গে আমার একটা যোগাযোগের ব্যবস্থা করা ছিল, সেখানে অনেকটা দেরি হয়ে গেল। আমি অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। তবু ভালো লাগছে, অনেকটা ভারী সুন্দর পরিবেশ। সীমা আন্তরিক আমন্ত্রণ,
সত্যি খুব সুন্দর। আমাদের জানা হলো এত ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এবং ওদের দুজনের যে ওটা শুনলাম খুব খুব আনন্দ পেলাম। তো আমি যেটা ভেবে এসেছি, আজকে সীমা বলেছিল আমাকে একটা কিছু পড়ার জন্য, তো যার ছবি এখানে আমাদের জীবন যাকে জড়িয়ে আছে, এক মুহূর্তের জন্য ভুলতে পারি না, সেটা আমি লেখা আমি পড়বো বলে ভেবেছি। রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই। তো যখন চিকিৎসকের জন্য প্রতীক্ষায় বসেছিলাম, রবীন্দ্র রচনাবলীর এই তৃতীয় খণ্ডের অনেকগুলো কবিতা আবার নতুন করে পড়ে ফেললাম 2 ঘন্টা বসে থেকে। ওখানে পড়তে পড়তে মনে হলো আজকের এই দিনে এমন একটি কবিতা পড়ে শোনাই যেটি একটু ভাববার মতো আমাদের কোথায়। রবীন্দ্রনাথ কতদিন আগে লিখে গেছেন, খুব চেনা কবিতা, আপনারা সবাই হয়তো জানেন। কবিতার নাম সূচি। রামানন্দ পেলেন গুরুর পথ, সারাদিন তার কাটে জপে তবে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরের উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তগণ। সন্ধ্যাবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, পাহাড় হল না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন আমার বাসটি কেবল বৈকুণ্ঠে। সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমার পাদুক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়, তাদের অপমান আমাকে বেঁচেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে নিলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি দিন প্রবল, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী, মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী থেকে শ্মশান, চন্ডাল সবদাহে। মনের মধ্যে চিন্তা, সেইখানেতে সদাই তিনি নিজের ডিমে দিন তার। বাইরে যাবাই সমছে নেব,
তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর্যামী চাইনি রে, মন চাইনি। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন, তাই নেই। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখে হাস্য, তরল চোখের সরল দৃষ্টি, করবো না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে দৈব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা খুঁজতে? কীটের খোঁজে কে দেবে হাত? কেউ কি সাপের মধ্যে? চাইনি, চাইনি, মন চাইনি। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নিয়ে মন, তাই নেই। মন নিয়ে কেউ বাঁচে না তো, মন বলে যা বাইরে কোনো জন্মে মন সেটা জানে না কেউ। ওটা কেবল কথার কথা। মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস। চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে আর কেই বা তারে দিচ্ছে। চাইনি, মন চাইনি। মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়, তাই মন